শুরু করছি পুরনো ভূত এর চতুর্থ পর্ব। সাই করে হ্যান্ডেল ঘুরিয়ে দিল কিশোর। সাইকেল নিয়ে ঢুকে পড়ল ঝোপের মধ্যে। ড্রাইভওয়ে থেকে বেরিয়ে এলো ডন। গিরিপথে শোনা যাচ্ছে মোটরসাইকেলের ইঞ্জিনের গর্জন। কিশোরের পাশ দিয়ে বেরিয়ে গেল, দেখল না তাকে। ধীরে ধীরে মিলিয়ে গেল শব্দ। তারপর নীরবতা। উঠল কিশোর, তুলে নিল মাটিতে শুয়ে রাখা সাইকেলটা। হ্যান্ডেল ধরে ঠেলে নিয়ে বেরিয়ে এলো ঝোপ থেকে। সাইকেলে চড়ে ঢালু পথটা পেরোলো। ড্রাইভওয়েটা খাড়া উঠে গেছে। সাইকেল চালিয়ে ওঠার চেয়ে ঠেলে নিয়ে ওঠা সহজ। নেমে ঠেলেই উঠতে লাগলো। বাড়ির গায়ে সাইকেলটা ঠেস দিয়ে রেখে সামনের দরজায় টোকা দিল সে। খুলে দিল লম্বা ভিরিক্কে চেহারার একজন মানুষ, গাঢ় রঙের স্যুট আর টাই পরনে। মিসেস বোরিন্সের সঙ্গে দেখা হবে? ভদ্র কণ্ঠে জিজ্ঞেস করলো কিশোর। রান্নাঘরে আছে, কফি বানাচ্ছে, এসো। লিভিং রুমে এনে কিশোরকে বসালো লোকটা। তার দিকে তাকিয়ে বিষণ্ণ হাসি হাসলো। ঘড়ি দেখলো এমন ভঙ্গিতে যেন বহুক্ষণ ধরে অপেক্ষা করছে। অন্য লোকটাও কি তার সঙ্গে দেখা করতে এসেছিল? জানতে চাইল কিশোর। অন্য লোক? ডন র্যাগনারসন, এইমাত্র তাকে বেরিয়ে যেতে দেখলাম। কই, আর কাউকে দেখেনি এখানে। বসে বসে দেখতে লাগলো কিশোর। দামি আসবাবপত্র, দেয়ালে ঝোলানো আধুনিক পেইন্টিং। বাইরের দৃশ্য ভালোভাবে দেখার মতো করে তৈরি হয়েছে জানালাগুলো। পর্বত দেখা যায়। লম্বা লিভিং রুমের শেষ প্রান্ত থেকে দূরে সাগর চোখে পড়ে। একটা টেবিলে রাখা বাঁধাই করা একটা ফটোগ্রাফ। খাটো মোটা মাঝবয়সী একজন লোকের দাঁড়ানো অবস্থায় তোলা হয়েছে ছবিটা। বড় একটা সাইনবোর্ডের সামনে, তাতে লেখা বোরিন্স মোটরস, জাগুয়ার অ্যান্ড টয়োটা। সরি নিকোলাস। আরে, দরজায় দাঁড়িয়ে রয়েছেন মিসেস বোরিন্স। অ্যাপ্রনে হাত মুছছে। সাধারণ একটা কালো পোশাক পরেছেন মহিলা। রোগা হয়ে গেছেন, চেহারা ফ্যাকাশে। ক্লান্ত নীল চোখ জোড়া কিশোরকে দেখছে। তোমাকে চেনা চেনা লাগছে। হ্যাঁ ম্যাম, ডকে দেখা হয়েছিল। আপনার স্বামীর বোর্ডটা আমরাই পেয়েছিলাম। কঠোর হয়ে গেল মহিলার দৃষ্টি, যেন সেই দিনটির কথা মনে করতে চায় না। জোরে একটা নিঃশ্বাস ফেলল। হ্যাঁ, চিনেছি। তুমি কিশোর পাশা? হ্যাঁ হ্যাঁ, মাথা ঝাঁকালো মহিলা। নামটা যেন তার কাছে বিশেষ গুরুত্ববহ এমন একটা ভাব করল। লম্বা লোকটার দিকে তাকিয়ে বলল, নিকোলাস, এই ছেলেটা তার দুই বন্ধু ডেনির বোর্ডটা পেয়েছিল। আবার কিশোরের দিকে ফিরল সে। নিকোলাসের পরিচয় দিল। ও আমার দেবর। তোমাদের কাছে সে ও আমার মতোই কৃতজ্ঞ। তোমরা এত কষ্ট করলে, অথচ দেখো, সামান্য ধন্যবাদ দেওয়ার কথাটাও মনে হয়নি সেদিন। তোমরা না থাকলে কোনোদিনই জানতে পারতাম না ডেনির কি হয়েছে। হঠাৎ কিশোরের মনে হলো, যা জানাতে এসেছে সেটা মিসেস বোরিন্সকে বলা খুব কঠিন হয়ে যাবে তার পক্ষে। তবু বলল, একটা কথা জানাতে এলাম। কাল রাতে আমরা রেকার্স রকে গিয়েছিলাম। একটা জিনিস পেয়েছি, মনে হলো আপনার স্বামীর হতে পারে। কিশোরের মুখের ওপর যেন আটকে গেল মিসেস বোরিন্সের দৃষ্টি। একটা ভারী ক্যানভাসের জ্যাকেট। কিশোর বলল, হাতায় রিফ্লেক্টর স্ট্রিপ লাগানো। পকেটে একটা সিগারেট লাইটার পাওয়া গেছে, জাগুয়ার কোম্পানির নাম লেখা। ড্যানির! চিৎকার দিয়ে উঠল মহিলা। দেখি দেখি। সরি, আনতে পারিনি, পুলিশের কাছে। আপনি গিয়ে দেখতে চাইলে নিশ্চয়ই দেখাবে। হ্যাঁ, ওকে। দ্বিধায় জড়ানো মহিলার কণ্ঠ। আমি ড্যানির জ্যাকেটটা আস্ত আছে। মিসেস বোরিন্সের চোখে চোখে তাকাতে পারল না কিশোর। নিজের পায়ের দিকে তাকিয়ে বলল, না, ছেঁড়া, কালচে দাগ লেগে রয়েছে। ব্যথায় কালো হয়ে গেল মহিলার মুখ। হাঙর! বিষণ্ণ নিকোলাসের কণ্ঠ। ঈশ্বর, না জানলে ভালো হতো, আর কোনো আশা থাকতো না। আর দাঁড়াতে পারল না মিসেস বোরিন্স। সাদা একটা কাউচে বসে কাঁদতে লাগলো।
নাক মুখ চাপা দিয়েছে রুমাল দিয়ে। উঠে গিয়ে তার বাহুতে হাত রাখল নিকোলাস বোরিন্স। শার্লি, বলল সে, আমি থানায় যাচ্ছি, জ্যাকেটটা দেখব, বিকেল নাগাদ চলে আসবো আবার। একটা ব্যাপারে শিওর হওয়া গেল, ভাই আর নেই। ইন্স্যুরেন্স কোম্পানিকে জানাতে হবে সেটা। লাইফ ইন্স্যুরেন্স যখন করিয়েইছে, তুমি একা থাকতে পারবে? ফোঁপাতে ফোঁপাতেই মাথা কাত করলো মিসেস বোরিন্স। সকালে রোদ এসে পড়েছে ঘরে, চকচক করছে তার লাল চুল। দেখো, কেঁদে আর কোনো লাভ নেই। যে যাবার সে তো চলেই গেছে, তার জন্য ঈশ্বরের কাছে দোয়া করো। অনেক দিয়ে গেছে তোমাকে সে, তোমার নামে নমিনি, বীমার টাকাটাও তুমিই পাবে। মনে মনে ধন্যবাদ দাও তাকে। কিশোরের দিকে তাকিয়ে সামান্য মাথা নুইয়ে বেরিয়ে গেল নিকোলাস। ইঞ্জিন স্টার্ট নিল, ড্রাইভওয়ে দিয়ে নেমে গেল গাড়িটা। মিসেস বোরিন্স, সহানুভূতির সুরে বলল কিশোর। মুখ তুলল না মহিলা, রুমালে নাক গুঁজে কেঁদেই চলল। পা নাড়ল কিশোর, কাশল, তারপর বলল, আপনার সাথে কয়েকটা কথা ছিল, কিছু প্রশ্ন। জোরে একবার নাক টানল মিসেস বোরিন্স, মুখ তুলল, চোখ মুছে নিয়ে তাকালো তার দিকে। সরি কিশোর, খবরটা শুনে আর ঠিক থাকতে পারিনি। তবু বেঁচে তো থাকতে হবে, শক্ত করতে হবে নিজেকে। বুঝি, পারছি না। তুমি কি জানতে চাও? আমি আসার সময় একটা লোককে দেখলাম চলে যাচ্ছে, আপনার ড্রাইভওয়ে থেকেই বেরোলো। এখানে কি জন্য এসেছিল বলতে পারবেন? লোক? হ্যাঁ, মোটর সাইকেল নিয়ে এসেছিল। মোটর সাইকেল? কই, ইঞ্জিনের শব্দ তো শুনিনি। মাথা নাড়ল মিসেস বোরিন্স। কি বলছো বুঝতে পারছি না, কোনো লোককেই দেখিনি। ওর নাম ডন র্যাগনারসন, নামটা শুনেছেন? আবার মাথা নাড়ল মহিলা। না। আপনার স্বামীর পরিচিত হয়তো। ভ্রুকুটি করল মিসেস বোরিন্স, রুমাল দিয়ে নাক মুছল। আমার মনে হয় না, র্যাগনারসনের নাম কখনো তাকে বলতে শুনিনি। একটু আগে তাহলে কোনো মোটর সাইকেলওয়ালা লোকের সাথে কথা বলেননি? না, এখানে এসেছে তাই তো জানি না। কি করছিল বলো তো? কি চেয়েছে? নিকোলাসের সাথে কথা বলতে নয় তো? এবার মাথা নাড়ল কিশোর। না ম্যাম, আপনার দেবরও বলেছেন তিনি তাকে দেখেননি। তাহলে তো মিটেই গেল। কেন এসেছিল লোকটা, কি করছিল, কিছুই বলতে পারবো না। কিশোর ওঠার পরও বসেই রইলেন মিসেস বোরিন্স। তাকে ওভাবে রেখে বেরিয়ে এলো সে। বাড়িটা ঘুরে এগোলো তার সাইকেল নেয়ার জন্যে। লিভিং রুম থেকে দেখা যায় না এরকম একটা জায়গায় এসে আবার ফিরে চলল কিশোর। সাইকেলটা ঠেলে নিয়ে চলে এলো বাড়ির পেছনে, গ্যারেজের কাছে। অনেক বড় গ্যারেজ, কমপক্ষে 3টে গাড়ির জায়গা হবে। মাটির দিকে তাকিয়ে রয়েছে। পেছনের সিঁড়ির কাছে আসার আগে কিছু চোখে পড়ল না। রান্নাঘরে উঠে গেছে সিঁড়িটা। সিঁড়ির পাশে ফুল গাছের সারি দিয়ে বর্ডার করা। ওখানেই মাটিতে দেখতে পেল দাগটা। কোনো সন্দেহ নেই, মোটর সাইকেলের টায়ারের ছাপ। সিঁড়িতে রান্নাঘরের দরজার কাছে মাটি লেগে রয়েছে। ফুল গাছের কিনারে যেরকম মাটি সেরকম, এখনো শুকায়নি, ভেজা ভেজাই রয়ে গেছে। কিশোর যখন এসেছে তখন রান্নাঘরে ছিলেন মিসেস বোরিন্স, আর ডন র্যাগনারসন ছিল ঘরের দরজায়। নাকি দুজনে একই সাথে ছিল দরজায়? কি করছিল? এই জন্যেই কি কফি বানাতে এত দেরি হয়েছে মিসেস বোরিন্সের? এতই মগ্ন হয়ে ভাবছে কিশোর, পেছন থেকে যে দুজন লোক আসছে টেরই পেল না। দুজনের মুখেই স্কি মাস্ক, একজনের খোলা বাহুতে ট্যাটু দিয়ে মারমেইড আঁকা। যখন দেখল সে অনেক দেরি হয়ে গেছে, তবু পালানোর চেষ্টা করলো, পারল না। ধরে ফেলা হলো তাকে, যাতে চিৎকার করতে না পারে সেজন্য মুখ চেপে ধরল কঠিন আঙুল। গ্যারেজের সামনে মোটরসাইকেল থামল। জানালা, ফিসফিসিয়ে বলল মুসা। স্টোর রুমের একমাত্র ছোট জানালার পাল্লায় ঠেলা দিল সে। নড়ে উঠল ওটা, সাবধানে ঠেলা দিয়ে খুলে ফেলল। খোলার সময় জোরে কিঁচ কিঁচ করে উঠল ওটা।
দম বন্ধ করে ফেলল দুজনে। ভাগ্য ভালো, শব্দটা ঢাকা পড়ে গেল ইঞ্জিনের শব্দে। তারপর বন্ধ হলো ইঞ্জিন, কিন্তু কোনো পদশব্দ এগিয়ে এলো না ওদের দিকে। মুহূর্ত পরে ছোট জানালায় মাথা গলিয়ে দিল মুসা, বেরিয়ে এলো। তারপর পরে বেরোলো রবিন। দুজনেই লুকালো ঝোপের ভেতরে। এখান থেকে গ্যারেজ আর কটেজ দুটোই চোখে পড়ে। ডন গেল কোথায়? নিজেকেই যেন প্রশ্ন করলো মুসা। চুপ হই যে। গ্যারেজের ভেতর থেকে খুশি মনে শীষ দিতে দিতে বেরোলো ডন। খালি পা, পুরনো জিন্সের প্যান্টের নিচটা বোধহয় বেশি ছিঁড়ে গিয়েছিল, কেটে ফেলে দেয়া হয়েছে। গায়ে মলিন টি শার্ট। ঠেলে মোটরসাইকেলটা গ্যারেজে ঢোকালো সে। দুপাশের দরজায় টেনে হাঁ করে খুলে ফেলল। তারপর গিয়ে উঠল ধূসর পিক আপ ট্রাকে। স্টার্ট দিয়ে পিছিয়ে বের করে আনলো ওটা। চলে যাচ্ছে, ফিস ফিস করে বলল মুসা। পিছু নেওয়া দরকার। উঠে দাঁড়াতে গেল রবিন। দাঁড়াও। রবিনের হাত চেপে ধরল মুসা। ড্রাইভওয়েতে গিয়ে দাঁড়িয়ে পড়েছে ট্রাকটা। লাফিয়ে নেমে এলো ডন। দৌড়ে ফিরে এলো গ্যারেজে। মোটরসাইকেলের স্যাডেল ব্যাগ খুলে আপন মনে শীষ দিতে দিতে বের করলো একটা বোতল। সেটা নিয়ে গিয়ে রাখলো গাড়ির পাশে। ট্রাকের পেছনে উঠে একটা বড় তেরপোল ঠেলে সরিয়ে 5 গ্যালনের খালি একটা প্লাস্টিকের জগ আর একটা তেল ঢালার চোং বের করে নিয়ে নেমে এলো আবার। ঝোপের ভেতরে বসে সবই দেখতে পাচ্ছে রবিন আর মুসা। বোতল খুলে জগের মুখে চোং রেখে তাতে বোতলের তরল পদার্থ ঢালতে শুরু করলো ডন। সবটুকু ঢেলে বোতলটা রাখলো মাটিতে। উঁকি দিয়ে জগের ভেতর দেখলো। সন্তুষ্ট হয়ে এক লাথিতে বোতলটা পাঠিয়ে দিল একটা ঝোপের ভেতরে। জগের ক্যাপ লাগিয়ে ওটাকে তেরপোলের নিচে ঢুকিয়ে রাখলো। এক মুহূর্ত কি ভাবলো, তারপর আবার চলল গ্যারেজের দিকে। জগটা নিয়ে কোথাও যাবে? মুসা বলল। তার পিছু নিতে হবে আমাদের। নেব কিভাবে? ট্রাকের পেছনে উঠে পড়লে কেমন হয়? অন্তত একজন। তেরপোলের তলায়। ঠোঁট কামড়ালো মুসা। কিন্তু বেরিয়ে আসতে পারে সে, দেখে ফেলবে। তাহলে একজনকে এখানে বসেই চোখ রাখতে হবে, আর একজন গিয়ে ট্রাকে উঠব। তার মানে একজনই উঠতে পারবে? কিশোরের জন্য একজনকে তো বসে থাকতেই হবে, কিংবা গিয়ে খুঁজে বের করতে হবে তাকে। আবার বেরিয়ে এলো ডন। হাসছে আপন মনে। ছোট একটা কাঠের বাক্স হাতে। এটাতেই রয়েছে সোনার মোহর আর তালগুলো। সেটা ট্রাকের কেবিনে সিটের উপর রেখে আবার কি ভাবলো। মাথা ঝাঁকিয়ে নিজেকেই কিছু বোঝালো। ট্রাকটা ঘুরে এসে কটেজের পেছন দিকে চলল। দরজায় তালা দেয়া। পকেট হাতড়ে চাবি না পেয়ে বিড়বিড় করলো কিছু। সামনের দরজার দিকে এগোলো। এটাই আমাদের সুযোগ, মুসা বলল। আমি বরং ঢুকি গে, আমার শরীর ছোট, ঢুকে থাকতে পারবো, দেখা যাবে না। মেনে নিল মুসা। বেশ, আমি কিছুক্ষণ বসবো এখানে কিশোরের জন্য, না এলে গিয়ে খুঁজে বের করবো। জলদি যাও। ডন বেরোলে ইশারা করবো ঢিল ছুঁড়ে। হামাগুড়ি দিয়ে ঝোপ থেকে বেরোলো রবিন। তারপর এক লাফে উঠে দাঁড়িয়ে দৌড় দিল ট্রাকের দিকে। মুসার চোখ বাড়ির সামনের দিকে। ট্রাকে উঠে পড়ল রবিন। এক পাশ উঁচু করে পিছলে ঢুকে গেল তেরপোলের তলায়। পুরোপুরি অদৃশ্য হয়ে গেল। ভালো করে না তাকালে বোঝাই যাবে না তেরপোলের নিচে কিছু রয়েছে। রবিন ঢোকার সামান্য পরেই পেছনের দরজা দিয়ে বেরিয়ে এলো ডন। হাসি হাসি মুখ। ট্রাকের পেছনে ফিরেও তাকালো না, সোজা গিয়ে উঠল কেবিনে। ড্রাইভওয়ে থেকে পিছিয়ে গাড়ি বের করে নিয়ে গেল রাস্তায়। তারপর চলে গেল। তাকিয়ে রয়েছে মুসা। রবিনের জন্য ভাবনা হচ্ছে। বসেই আছে সে। কিশোরের দেখা নেই। এতক্ষণে তো ফিরে আসার কথা। আরো কিছুক্ষণ পর আর থাকতে পারল না সে। উঠে বেরিয়ে এলো ঝোপ থেকে। রবিনের সাইকেলটা যেখানে রয়েছে সেখানেই রেখে নিজেরটা খুলে নিয়ে রওনা হয়ে গেল একটা ফোন বুথ খুঁজে বের করার জন্যে। তার ধারণা কাজ শেষ করে নিশ্চয়ই হেডকোয়ার্টারে ফিরে গেছে কিশোর। কোনো প্রয়োজনীয় জিনিস নিয়ে তারপর আসবে মুসার রবিনের সঙ্গে দেখা করার জন্যে। ওয়াকিটকি সাথে আছে, তবে ইমার্জেন্সি সিগন্যালও কাছে থাকা উচিত ছিল। তাহলে এখন রবিনের কাজে লাগতো। সে কোথায় গেল না গেল বোঝা যেত। ধরা পড়লে কিংবা বিপদে পড়লে তাকে উদ্ধার করার জন্য যাওয়া যেত। কিশোরও নিশ্চয়ই এরকম কিছু ভেবেই হেডকোয়ার্টারে গেছে। রিং করল মুসা। জবাব নেই। কয়েকবার চেষ্টা করে টেলিফোন বুকে মিসেস বোরিন্সের ঠিকানা খুঁজতে শুরু করলো। যত তাড়াতাড়ি পারল পর্বতের দিকে সাইকেল চালিয়ে চলল মুসা। দেখতে দেখতে শহর ছাড়িয়ে উঠে এসে পড়ল পাহাড়ি পথে। পর্বতের গভীরে ঢুকে গেছে পথটা। গিরিপথে ঢুকল সে। কয়েকটা মোড় ঘুরে শেষ আরেকটা ঘুরতেই চোখে পড়ল বোরিন্সদের বাড়ি।
পৌঁছে গেল ড্রাইভারের গোড়ায়। কিশোরের সাইকেলটা খুঁজল তার চোখ, কোথাও দেখতে পেল না। দরজায় টোকা দিলে খুলে দিল মিসেস বোরিন্স। ও তুমি, তিনজনের আরেকজন? হ্যাঁ ম্যাম, কিশোর আছে? হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো। তোমরা ড্যানির খবরটা নিজে এসে জানালো কিশোর। জ্যাকেট, তোমাদের কাছে কৃতজ্ঞ হয়ে গেলাম আমি। তোমরা না থাকলে। বাধা দিল মুসা, জিজ্ঞেস করলো, এখনো আছে? হ্যাঁ না না, কি যেন নাম তোমার? মুসা, মুসা আমান। কতক্ষণ আগে গেছে? এন্ট্রান্স হলের গ্র্যান্ডফাদার ঘড়িটা দেখল মিসেস বোরিন্স। এই ঘন্টাখানেক। কেন, কিছু হয়েছে? জানি না। অস্বস্তি বোধ করছে মুসা। কোথায় যাবে কিছু বলেছে? না। এখানে সে থাকার সময় কিছু ঘটেছে, অস্বাভাবিক কিছু? না। মহিলাকে ধন্যবাদ দিয়ে সাইকেলের কাছে চলল মুসা। কিশোরের কি হলো? বাড়ির পাশের মাটিতে চিহ্ন খুঁজল সে, কিছুই নেই, শুধু পেছনের ফুল গাছের সারির কাছে মোটর সাইকেলের চাকার দাগ। তাতে কোনো বিশেষত্ব দেখতে পেল না সে। সে খুঁজছে সাইকেলের চাকার দাগ। গেল কোথায় কিশোর? ডনের কটেজে কেন গেল না? কোনো সংকেত না দিয়ে, কিছুই না বলে এভাবে গায়েব হয়ে যাওয়াটা তার স্বভাব বিরুদ্ধ। পুরো 2 ঘন্টা তার কোনো খোঁজ নেই। ভীষণ উদ্বিগ্ন হয়ে সাইকেল ঠেলে নিয়ে ড্রাইভওয়ে ধরে নামতে লাগলো মুসা। চোখে পড়ল আশ্চর্যবোধক চিহ্ন, একটা টেলিফোন পোস্টের গায়ে আঁকা, দ্রুত হাতে এঁকেছে সাদা চক দিয়ে। ওই চিহ্ন কিশোরই রেখে গেছে। থামটার আশেপাশে খোঁজাখুঁজি করলো মুসা। ছোট একটা ট্রাক আর বাইসাইকেলের চাকার দাগ দেখতে পেল মাটিতে। তেরপোলের তলায় ঘাপটি মেরে পড়ে রয়েছে রবিন। ছুটে চলেছে ট্রাক। আর্তনাদ করে উঠছে টায়ার, গতি না কমিয়েই মোড় ঘোরানোতে। আপন মনে হা হা করে হেসে উঠছে ডন। অহেতুক হর্ন বাজাচ্ছে। যাই ঘটিয়ে থাকুক, মেজাজ খুবই ভালো রয়েছে তার। একবার থামল ট্রাক। নেমে কারো সাথে কথা বলল ডন। তেরপোল তুলে দেখার চেষ্টা করলো রবিন, কিন্তু দেখতে পেল না কিছু। সামনের দিকে দাঁড়িয়ে কথা বলছে দুজনে। ডক্টর ইংমারের অফিস চোখে পড়ল রবিনের। আবার ট্রাকে উঠল ডন। ঝাঁকুনি খেতে খেতে চলল পুরনো গাড়ি। শেষবারের মতো থামলে লোনা গন্ধ এসে লাগলো রবিনের নাকে। সাগরের কাছে চলে এসেছে। বন্দরের হট্টগোল শোনা যাচ্ছে। কেবিন থেকে নেমে এসে ট্রাকের পেছনে উঠল ডন। রবিনের পাশেই রয়েছে জগটা। ওটা নিতে আসেনি তো? দুরু দুরু করতে লাগলো তার বুক। যদি টান দিয়ে তেরপোল তুলে ফেলে? এখন আর কিছুই করার নেই। দম বন্ধ করে পড়ে রইল রবিন। যা হয় হবে। একটা হাত ঢুকে গেল তেরপোলের নিচে। হাত রাতে শুরু করলো, জগটা লাগলো না। ভুলে ছোট একটা বেলচা ঠেকলো হাতে। নিচু গলায় গাল দিয়ে উঠল ডন। রেগে মেগে এখনই হয়তো টান দিয়ে তেরপোল তুলবে। জগটা পেতে সাহায্য করবে নাকি রবিন? রবিনের পায়ের কাছেই রয়েছে ওটা। কাছেই নড়াচড়া করছে হাতটা। ঝুঁকিটা নিল সে। লম্বা দম নিয়ে আস্তে পা ঠেকালো জগের গায়ে। ঠেলে দিল 1 ইঞ্চি, তারপর আরেক ইঞ্চি। জগ হাতে ঠেকলো ডনের। টেনে ওটা বের করে নিয়ে লাফিয়ে নেমে গেল ট্রাক থেকে। টের পেল রবিন। কংক্রিটের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে ডন। জুতোর শব্দ হচ্ছে। গিয়ে নামলো কাঠের পিয়ারে। সাবধানে তেরপোল ফাঁক করে উঁকি দিল রবিন। বন্দরের বিল্ডিংগুলো চোখে পড়ল। কোস্ট হাইওয়ে থেকে শোনা যাচ্ছে যানবাহনের শব্দ। তেরপোলের তলা থেকে বেরিয়ে এলো সে। ট্রাকের কিনারে দাঁড়িয়ে পানির দিকে তাকালো। পিয়ারে বাঁধা রয়েছে র্যাগনারসনদের বোটগুলো। ডেভিড র্যাগনারসনের বোটটার উপর ঝুঁকে রয়েছে ডন। লাফিয়ে নেমে পড়ল রবিন। লুকালো গিয়ে পেছনের চাকার আড়ালে। ওখান থেকে চোখ রাখলো। আরেকটা বোটের কাছে সরে গেছে ডন। প্লাস্টিকের জগটা রয়েছে তার পায়ের কাছে। লুকানোর আরো ভালো কোনো জায়গার জন্য আশেপাশে তাকালো রবিন। প্রথম পিয়ারটার কাছে দেখা গেল একটা আউটসাইড রেস্টুরেন্ট। বাইরে সাজিয়ে রাখা হয়েছে চেয়ার টেবিল। দ্রুত হাঁটা দিল রবিন। চলে এলো একটা টেবিলের কাছে। টবে জন্মানো একটা পাম গাছের আড়ালে বসে পড়ল। দেখতে লাগলো এক বোট থেকে আরেক বোটের কাছে সরে চলেছে ডন। আচমকা নিজের বোটে লাফিয়ে উঠে পড়ল ডন। ইঞ্জিন স্টার্ট দিল। উঠে দাঁড়ালো রবিন। ততক্ষণে চলতে শুরু করেছে বোট। সরে যাচ্ছে পিয়ারের কাছ থেকে। নাক ঘোরালো ওটা। এগিয়ে চলল বন্দরের অন্য প্রান্তের বড় আরেকটা পিয়ারের দিকে। সেই পিয়ারের দিকে দৌড় দিল রবিন। পাহাড়ি পথ ধরে রকি বিচে ফিরে চলেছে মুসা।
চোখ রেখেছে পথের পাশের থাম আর গাছপালার দিকে। আরো কোনো চিহ্ন যদি রেখে গিয়ে থাকে কিশোর, সেই আশায় একটা চৌরাস্তার মোড়ে পৌঁছল সে। এবার কোন দিকে যাবে? কমলা রঙের এক টুকরো গোল কর্ক পড়ে রয়েছে পথের উপর। শহরের দিকে গেছে রাস্তাটা। সাদা চক দিয়ে কর্কে একটা আশ্চর্যবোধক আঁকা। হাসল মুসা। চিহ্ন রেখে যাওয়ার কিছু না কিছু পেয়েই যায় কিশোর পাশা, আর সেটা কাজে লাগাতেও দেরি করে না। চলতে চলতে আরো চিহ্নের জন্য চোখ রাখল মুসা, কিন্তু পরের চৌরাস্তার মোড়ে আসার আগে কিচ্ছু পেল না। এখানে পেল আরেকটা একই রকম কর্ক। কোন দিকে যেতে হবে বোঝানো হয়েছে। দ্রুত প্যাডেল করে একটা তেরাস্তার মাথায় চলে এলো সে। চিহ্ন খুঁজল, নেই, কোনো কিছুতেই আঁকা নেই সাদা আশ্চর্যবোধক। পারলে চিহ্ন রেখে যাবেই কিশোর, মুসা জানে। মোড়ের কাছে নেই, তার মানে এখানে কিছু ফেলে যাওয়ার সুযোগ পায়নি। একটা কাজই করতে পারে এখন সে, কোনো একটা পথ ধরে এগোবে। কোথাও চিহ্ন টিহ্ন পেলে ভালো, না পেলে ফিরে এসে দ্বিতীয় পথটা ধরে এগোবে। কিন্তু কোনোটাতেই যদি না পায়, সেটা তখন দেখা যাবে ভেবে প্রথমে ডানের পথটা ধরল সে। শহরতলির দিকে গেছে এই পথ, ওখান থেকে সাগরের পাড়ে। ঠিক পথেই ধরেছে সে। আধ মাইল যেতে না যেতে পেয়ে গেল চিহ্ন। পথের ঠিক মাঝখানে পড়ে রয়েছে এক টুকরো কাঠ, তাতে চিহ্ন আঁকা। বন্দরের দিকে গেছে পথটা। সামনে দিয়ে চলে গেছে কোস্ট হাইওয়ে। বন্দরের পাশ দিয়ে চোখে পড়ছে কয়েকটা পিয়ার। কোথায় নিয়ে যাওয়া হয়েছে কিশোরকে? ওসব পিয়ারে বাঁধা কোনো বটে? হতাশা চেপে ধরল মুসাকে। কি করবে এখন ভাবতে লাগলো। কমলা কর্কগুলো কোথায় পেল কিশোর? ওগুলো কিসের জানে মুসা। জেলেদের জালের। জাল ভাসিয়ে রাখার জন্য কিনারে বেঁধে নেয় জেলেরা। হয়তো কোনো জেলের ট্রাকে ভরে কিশোরকে নিয়ে যাওয়া হয়েছে মাছ ধরার জাহাজ কিংবা বোটে। তাহলে এখন মুসার কাজ পিয়ারের বোটগুলোতে খোঁজ করা। ধীরে সাইকেল চালিয়ে পিয়ারের কাছে চলে এলো সে। আরেকটা টেলিগ্রাফের থামে সাদা চকের চিহ্ন চোখে পড়ল। কোস্ট হাইওয়ে থেকে একটা গাড়ি পথ নেমে এসেছে, তার মাথায় রয়েছে থামটা। পথটা চলে গেছে একটা প্রাইভেট কমার্শিয়াল পিয়ারের কার পার্কে। বেশ কিছু বিল্ডিং আছে ওখানে। একটা সাইকেল র্যাকে সাইকেল বেঁধে রেখে হেঁটে কার পার্কে ঢুকলো সে। আরেকটা চিহ্ন দেখতে পেল এখানে। সাদা ঝরঝরে একটা পিকআপের টায়ারে আঁকা রয়েছে আশ্চর্যবোধক ক্যালিফোর্নিয়ার নাম্বার প্লেট। শুরু হয়েছে 5-6 দিয়ে। এটা সেই ট্রাক বুঝতে অসুবিধে হলো না তার, যেটা রবিনের পিছু নিয়েছিল, যেটা দিয়ে ধাক্কা মেরে খাদে ফেলে দেওয়া হয়েছিল রবিনকে। এদিক ওদিক তাকালো মুসা। কোথায় বন্দি করে রাখা যেতে পারে কিশোরকে খুঁজছে। কমার্শিয়াল পিয়ারের একটা বিল্ডিংয়ে সম্ভব। দ্রুত কার পার্ক পেরিয়ে এলো সে। দেখতে লাগলো বাড়িগুলো। নানা রকম ঘর রয়েছে ওখানে। ওয়ার হাউস, স্টোর হাউস, সবই পেশাদার জেলেদের উপযোগী। পিপে, জাল, দড়ি ছড়িয়ে রয়েছে সর্বত্র। কাউকে চোখে পড়ল না। বিকেল হয়ে গেছে। বন্দরের শ্রমিকদের ছুটি হয়ে গেছে। উইকেন্ডে চলে গেছে যে যার মতো। লোকজন নেই সেই কারণেই। কিশোরকে খুঁজতে শুরু করলো সে। কোথায় আছে? ধুলো পড়া নোংরা জানালাগুলোর দিকে তাকালো। তালা দেয়া দরজা দেখল, দেয়াল দেখল। কোথাও যদি আঁকা থাকে আশ্চর্যবোধক। নেই, কোথাও নেই। পিয়ারের শেষ মাথায় একটা 1 মাস্তুলের ট্রলার দেখা যাচ্ছে। মাস্তুল আর বুম থেকে জাল ঝুলছে। জালের কিনারে আটকানো কমলা রঙের কর্ক। সারির শেষ বাড়িটার পাশে পিয়ারে বাঁধা রয়েছে ট্রলারটা। শেষের দুটো বাড়ির মাঝখানের ছায়ায় নড়ে উঠল একটা ছায়া। দ্রুত সেদিকে এগোলো মুসা। এমনভাবে সরে গেল ছায়াটা, মনে হলো লুকিয়ে পড়ল। তারপর যেন মুসার শব্দ পেয়ে ঘুরে তাকালো। মুসা? রবিন? একজন আরেকজনের দিকে ছুটে এলো। তুমি এখানে কি করছো? কণ্ঠস্বর খাদে নামিয়ে জিজ্ঞেস করলো মুসা। তোমার তো ডন র্যাগনারসনের উপর চোখ রাখার কথা। তাই তো রাখছিলাম। এই শেষ বাড়িটার কাছে এসে ভেতরে ঢুকে গেল। কিছুক্ষণ পর বেরিয়ে তার বোটে উঠে চলে গেল। পানিতে তাকে অনুসরণ করতে পারলাম না। তুমি এখানে কি করছো? কিশোর কোথায়? বোরিন্সদের বাড়ি থেকে কি করে কিশোরের চিহ্ন ধরে ধরে এখানে এসেছে জানালো মুসা। বলল, নিশ্চয় বিপদে পড়েছ, নইলে পথের পাশের প্রতিটি থামেই ক্রস চিহ্ন এঁকে এঁকে আসতো। মাথা ঝাঁকালো রবিন। মুসার সঙ্গে একমত। তাহলে এখানেই কোথাও আছে, কিন্তু কোথায়? বন্দরের কিনারে সারি সারি নীরব বাড়িগুলোর দিকে তাকালো দুজনে। কাউকে চোখে পড়ল না। কিশোরকে তো নয়ই,
যেন বাতাসে মিলিয়ে গেছে কিংবা বাষ্প হয়ে উড়ে গেছে গোয়েন্দা প্রধান। সামনে দাঁড়ানো মুখোশ পরা লোক দুটোর দিকে তাকিয়ে রইল কিশোর। চেয়ারে বসিয়ে বেঁধে রাখা হয়েছে তাকে। ছোট্ট একটা ঘর, ওপরতলায়, অনেক ওপরে একটা মাত্র জানালা। কানে আসছে ঢেউয়ের ছলাচ্ছল শব্দ, বাতাসের সুটকি আর আলকাতরার কড়া গন্ধ। দেখুন, হুমকি দিল কিশোর, ভালো চাইলে খুলে দিন, নইলে পস্তাবেন। আরে বড় বড় কথা বলে তো, চাপা গর্জন করে উঠল লম্বা লোকটা। বেশি চোখ চোখ করে, বলল হাতে ট্যাটু আঁকা দ্বিতীয় লোকটা। অন্যের ব্যাপারে নাক গলায়। দেখুন, হুঁশিয়ার করলো কিশোর, আমাকে খুঁজে বের করবেই ওরা, পুলিশ নিয়ে আসবে। কিডন্যাপিং খুব বড় অপরাধ। এত কথা বলে কেন টার? বিরক্ত হয়ে বলল লম্বা লোকটা। তোমাদের বন্ধুদের আবার দেখতে চাও? টার বলল। তাহলে বলে দাও বাকি ছবিগুলো কোথায়? দেরি করে ফেলেছেন, জবাব দিল কিশোর। পত্রিকায় ছাপা হয়ে গেছে ছবি, মিস্টার মিলফোর্ড ছেপে দিয়েছেন। সোজা আঙ্গুলে ঘি উঠবে না দেখছি। দাঁতে দাঁত চাপল টার। দেরি হয়ে গেছে কিনা সেটা আমরা বুঝবো, ছবিগুলো কোথায় জানতে চাইছি। এই ডরিস, কথা বলাও তো। এগিয়ে এসে কিশোরের একেবারে সামনে দাঁড়ালো ডরিস। কড়া গলায় জিজ্ঞেস করলো, হ্যাঁ বলো দেখি কোথায়? ডন র্যাগনারসন আর আপনারা বেকার স্টকে কি করছেন বলুন তো? পাল্টা প্রশ্ন করলো কিশোর। স্মাগলিং। জন র্যাগনারসনকে কি জন্যে মনে হলো তোমার রেকার্স রকে কিছু করছি আমরা? রেকার্স রকের ধারে কাছেও যাইনি আমরা কখনো। ডেঞ্জারাস, তাই না ডরিস? হ্যাঁ, কাল রাতে আপনাদেরকে ওখানে দেখেছি আমরা, কিশোর বলল। চুপ করে তার দিকে তাকিয়ে রইল লোক দুজন। ঢেউয়ের শব্দ অনেক বেশি জোরালো লাগছে এই নীরবতায়। মাঝে মাঝে বড় বেশি চালাক হয়ে যায় ছোটরা, টার বলল। আমার কথা বুঝতে পারছো ডরিস? পারছি, কিছু কিছু আছে অনেক বেশি চালাক। বন্দরে লাশ ভাসতে দেখা গেলে কেমন হয়? দেখা যাওয়ার কি দরকার আছে? ঢোক গিলল কিশোর, কিন্তু চেহারা স্বাভাবিক রাখল। সে বলেই পেরেছে, বড় অভিনেতা সে। বলল, আমাকে কিছুই করবেন না আপনারা, যতক্ষণ না ছবিগুলো পাচ্ছেন। কিচ্ছু করবেন না আমাকে, কারণ তাহলে ওগুলো আর পাবেন না কোনোদিনও। বেশি আশা করো না বুঝলে, গর্জে উঠল টার। তিনজন তোমরা, যুক্তি দেখালো ডরিস। অন্য দুজন যদি দেখে মুখ নিচু করে পানিতে ভাসছো তুমি, বলতে আর এক মুহূর্ত দেরি করবে না। ভয় পেল কিশোর, কিন্তু সেটা কিছুতেই চেহারায় ফুটতে দিল না। বরং রাগ দেখিয়ে বলল, কয়েকটা সাধারণ ছবির জন্য ওরকম করছেন কেন? কি করেছি আমরা? আপনাদের স্মাগলিং এর ছবি তুলে ফেলেছি? সোনা, লোক পাচার, ড্রাগস? স্মাগলিং? সামান্য বিস্ময়ের ছোঁয়া টারের কণ্ঠে। ছেলেটা ভাবছি আমরা স্মাগলার। ছেলেটার মাথায় মগজ আছে, হুঁশিয়ার করলো ডরিস। বুঝে সমঝে কথা বলো। যদি স্মাগলারই হই তাহলে ডেঞ্জারাস লোক আমরা, তাই না খোকা? টার বলল। ঝটপট এখন বলে ফেলো তো ছবিগুলো কোথায় আছে। দিয়ে দাও, তারপর নিশ্চিন্তে বাড়ি চলে যাও। আন্তরিকতা দেখানোর জন্য হাসলো ডরিস। তোমার দোস্তদের ডাকো, ছবিগুলো দিয়ে দিতে বলো এখনই। সময় থাকতে বাড়িতে নিশ্চয়ই যেতে চাও না? মাথা ঝাঁকালো কিশোর। ঢোক গিলে বলল, বেশ, ডাকছি ওদের। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা, ডাকো ডাকো, দেরি করো না। এবং কোনো চালাকির চেষ্টা করবে না। পকেট থেকে তোমার কার্ড বের করেই রেখেছি, ফোন নম্বর জানি। কাজে এই শয়তানি করতে চাইলে ধরা পড়ে যাবে,
ভুল নম্বরে করা চলবে না, বুঝলে? ঘর থেকে বেরিয়ে গেল টার। ফিরে এলো একটা টেলিফোন সেট নিয়ে। কিশোরের কাছে দেয়ালে টেলিফোনের সকেটে প্লাগ ঢুকিয়ে 3 গোয়েন্দার কার্ড দেখে হেডকোয়ার্টারে ডায়াল করলো। তারপর রিসিভারটা ধরলো কিশোরের কানের কাছে। ওদের বলো, বাতলে দিল ডরিস। একটা বুদ্ধি এসেছে তোমার মাথায়। সবগুলো ছবি তোমার এখনই দরকার, নিয়ে আসে যেন, জলদি করে। আবারও বলছি, কোনো চালাকির চেষ্টা করবে না। মাথা ঝাঁকালো কিশোর। হতে পারে হেডকোয়ার্টারে ফিরে গিয়ে তার জন্য অপেক্ষা করছে রবিন আর মুসা। ওদেরকে কোনো একটা সংকেত দিতে হবে যাতে ওরা বোঝে সে বন্দী হয়েছে। টেলিফোন বাজছে, ধরছে না কেউ। আছাড় দিয়ে ক্রেডেলে রিসিভার রেখে দিল ডরিস। দেখি, একটু পরে আবার করব। দরজায় টোকা দেওয়ার শব্দ হলো, নিচতলা থেকে আসছে। থমকে গেল 2 চোর। দেখো তো গিয়ে, ডরিস বলল। বেরিয়ে গেল টার। বেরোনোর আগেই মুখোশ ধরে টান দিল খুলে নেয়ার জন্যে। নিচতলায় নেমে যাচ্ছে, শুনতে পাচ্ছে কিশোর। তারপর নীরবতা। একটু পর চেঁচিয়ে বলল টার, ডরিস, মাছের বাজারের নতুন ম্যানেজার, নেমে এসো। চুপ করে বসে থাকো, কিশোরকে সাবধান করলো ডরিস। বেরিয়ে গেল সে। দরজায় তালা লাগিয়ে দিল। হাত পা চেয়ারের সঙ্গে বাঁধা রয়েছে কিশোরের। টেনে টুনে দেখল, কিছুটা লম্বা হলো বলে মনে হলো, কিন্তু ঢিল হলো না। মরিয়া হয়ে উঠল সে। বাঁধন খুলতে সাহায্য হয় এরকম কিছুর জন্য তাকালো ঘরের চারপাশে। কিছুই নেই। জানালা খোলাই রয়েছে, কিন্তু এভাবে বাঁধা তাকে কিছু করতে পারবে না। ওখানে পৌঁছানো সম্ভব নয়। সে নিশ্চিত রবিন আর মুসা তাকে খুঁজতে যাবেই, আর গেলে চিহ্নটাও দেখতে পাবে যেগুলোর সে রেখে এসেছে। বোরিন্সদের ড্রাইভওয়েতে থামের গায়ে যেটা এঁকে এসেছে সেটা তো না দেখার কোনো কারণই নেই। চোরগুলো তখন তার দিকে পেছন করে সাইকেলটা ট্রাকে তুলছিল, কিন্তু এর পর থেকে চিহ্ন রেখে আসা জটিল হয়ে যায়। কমলা রঙের কর্কগুলো আগে দেখে রেখেছিল। ট্রাকের পেছনে তার সঙ্গে উঠেছিল টার। সুযোগ খুঁজেছে কেবল কিশোর। মুহূর্তের জন্য টার অন্যদিকে মুখ ফেরাতেই চিহ্ন ফেলে দিয়েছিল সে। শেষ চিহ্নটা আঁকতে অবশ্য কোনো অসুবিধেই হয়নি। তাকে ট্রাকের চাকার কাছে বসিয়ে বিল্ডিংয়ের দিকে তাকিয়েছিল তখন টার। ডরিস গিয়েছিল বাড়িটায়। তার সংকেতের অপেক্ষায় ছিল টার। এখন মুসা আর রবিনের উপরই ভরসা। ভাগ্য ভালো হলে ওরা বোরিন্সদের ওখানে যাবে, তার চিহ্ন দেখতে পাবে, অনুসরণ করে আসবে। কিন্তু জানবে কি করে সে কোথায় আছে? জানাতে হলে বাঁধন খুলতে হবে। আরেকবার টানাটানি করলো, ব্যর্থ হলো চেষ্টা। হতাশ হয়ে চেয়ারে হেলান দিল সে। হাঁপাচ্ছে, তবে চোখ দুটো এখনো খুঁজছে বাঁধন খোলার মতো কিছু একটা পাওয়া যায় কিনা। শুধু তার সাইকেলটাই চোখে পড়ছে বারবার। দীর্ঘ একটা মুহূর্ত স্যাডেল ব্যাগটার দিকে তাকিয়ে রইল সে। চোরেরা সরিয়ে ফেলে না থাকলে তার ওয়াকি টকিটা রয়ে গেছে ওটার মধ্যে। সকালে রেকার্স রক থেকে ফিরে এসে যন্ত্রটা ব্যাগে ভরেছিল সে। বাঁধা থাকলেও পা দিয়ে মাটি ছুঁতে পারছে কিশোর। প্রাণপণ চেষ্টায় চেয়ার নিয়ে উঠে পড়ল। এমনভাবে বাঁধা হয়েছে পা, হাঁটার অবস্থা নেই, তবে ছোট ছোট লাফ দিতে পারছে। ওভাবেই কোনো মতে এসে পৌঁছল সাইকেলটার কাছে। হাঁটুতে ভর রেখে নিচু হয়ে নাকটা ঠেকাতে পারল স্যাডেল ব্যাগে। আছে, ওয়াকি টকিটা আছে ওর মধ্যে। দাঁত দিয়ে বকলেস খুলে ওপরের চামড়ার ঢাকনা তুলল। মুখ ঢুকিয়ে দিল ব্যাগের ভেতরে। অনেক কায়দা কসরত করে কামড়ে ধরে বের করে আনলো যন্ত্রটা। ধরে রাখতে পারছে না ঠিক মতো, পিছলে যাচ্ছে। গেলও, ঠকাস করে পড়ল মেঝেতে। দম বন্ধ করে ফেলল কিশোর। কান পেতে রয়েছে। শোনা যাচ্ছে শুধু ঢেউয়ের শব্দ আর হালকা অস্পষ্ট কণ্ঠস্বর। কেউ এলো না। কাত হয়ে শুয়ে পড়ল সে। ওভাবেই ঠেলতে ঠেলতে ওয়াকি টকিটাকে নিয়ে চলে গেল দেয়ালের কাছে। নাক দিয়ে বোতাম চেপে চালু করে দিল যন্ত্র। শুনছো? ঘর ঘরে স্বর বেরিয়ে এলো মুখ দিয়ে। রবিন, মুসা, আছো তোমরা? শুনছো? শুনতে পেল দুজনেই। দোতলা কাঠের বাড়িটার পেছনে কয়েকটা বাক্সের পেছনে ঘাপটি মেরে রয়েছে রবিন আর মুসা। একটা লোককে দরজায় টোকা দিয়ে ভেতরে ঢুকতে দেখেছে। তারপর কানে এসেছে পরিচিত কণ্ঠস্বর। কিশোর,
বলে উঠল মুসা। আমার ওয়াকি টকি। পকেটে হাত দিল রবিন, বের করে আনলো খুদে যন্ত্রটা। বোতাম টিপল মেসেজ পাঠানোর জন্যে। ফার্স্ট, কোথায় তুমি? ভালো আছো? কিশোরের কণ্ঠ শুনে মনে হলো ভীষণ অসুস্থ সে। নথি, বন্দরের কমার্শিয়াল পিয়ারের কাছে কোনো একটা বাড়িতে আটকে রাখা হয়েছে আমাকে। সেই দুটো লোক যারা ছবি চুরি করেছে তারাই মিসেস বেরিন্সের বাড়ির থেকে ধরে এনেছে আমাকে। তোমরা কোথায়? বাইরে, জবাব দিল মুসা। তোমার চিহ্ন ধরে ধরে এসেছি। আমি পিছু নিয়েছিলাম। বলতে গিয়ে বাধা পেয়ে থেমে গেল রবিন। কিশোর বলল, জলদি আমাকে বের করো এখান থেকে। আমি একা, একটা লোকের সঙ্গে কথা বলতে গেছে ওরা। জলদি করো। তুমি কোথায়? জানতে চাইল রবিন। পিয়ারের শেষ মাথার বাড়িটার দোতলায়, চেয়ারে বাঁধা। একটা মাত্র জানালা রয়েছে, ইঞ্চিখানেক ফাঁক, অনেক উপরে। আমার পক্ষে ওঠা সম্ভব নয় ওখানে। জানালা দিয়ে কিছু দেখতে পাচ্ছ? আকাশ ছাড়া আর কিছু না। কিছু শুনছো? ঢেউয়ের শব্দ, ভারী কোনো বোট টোট ঘষা লাগছে বোধহয় দেয়ালের সঙ্গে। পরস্পরের দিকে তাকিয়ে মাথা ঝাঁকালো রবিন আর মুসা। পিয়ারে বাঁধা ফিশিং বোট যেটা ঘষা খাচ্ছে সেটা দেখে ইশারা করলো রবিন। জানালা দিয়ে কি আর কিছু দেখতে পাচ্ছ না ফার্স্ট? জিজ্ঞেস করলো রবিন। এক মুহূর্ত চুপ করে থেকে জবাব দিল কিশোর। মেঘ, ছোট্ট এক টুকরো গোল মেঘ। পশ্চিম দিকে তাকিয়ে মেঘটা দেখতে পেল দুজনে। তাড়াতাড়ি ঘুরে পিয়ারের পশ্চিম ধারে চলে এলো। ওপরে তাকাতে দেখতে পেল বাড়িটার অনেক উঁচুতে ছোট্ট একটা জানালা, পশ্চিমের দেয়ালে, পানির দিকে মুখ করা। পানি আর বাড়িটার মাঝে ফাঁক খুবই সামান্য, তবে ওখান দিয়ে হেঁটে যাওয়া যায়। কিশোর, মুসা জানালো, তোমার জানালাটা বোধহয় পেলাম। তুমি কিছু করতে পারবে? চেয়ারের সঙ্গে বাঁধা, বললাম না, জবাব এলো। কিছুতেই বাঁধন খুলতে পারছি না। বাড়িটার দেয়াল ঘেঁষে বসে ভাবতে শুরু করলো রবিন আর মুসা। পিয়ারের গায়ে ঘষা লাগছে ট্রলারটা। পিয়ারের কাছ থেকে দূরে খোলা সাগরে সার্ফিং করছে কিছু লোক। কিশোর যদি বেরোতে না পারে, মুসা বলল, আমাদেরকেই যেতে হবে। মুখ তুলে জানালাটার দিকে তাকালো রবিন। কিভাবে? ভেবে দেখল মুসা। দোতলা বাড়িটার ধার দিয়ে হাঁটতে শুরু করলো। একবার তাকালো জানালার দিকে, তারপর পিয়ারে বাঁধা ট্রলারটার দিকে। এই রবিন, ট্রলারে দড়ি আছে। ভাবছি জানালাটার কাছে বুমটাকে নেওয়া যায় কিনা, তাহলে চড়তে পারবে ওখানে। ট্রলারের বুমের দিকে তাকালো রবিন। মুখ তুললো আবার জানালার দিকে। কে চড়বে? তুমি? আজকের দিনটা তোমার, হেসে বলল মুসা। তোমার সপক্ষে। তুমি ছোট, হালকা, ওই জানালা দিয়ে তোমার জন্য ঢোকাই সহজ। বুমটা এতটা ভার রাখতে পারবে কিনা জানি না, তবু চেষ্টা করে দেখতে হবে। ট্রলারে ডেকে এসে উঠল দুজনে। লম্বা দড়িটা তুলে নিল মুসা। রবিনের কোমরে একটা মাথা বেঁধে দিতে দিতে তার পরিকল্পনার কথা বলল। বুমের মাথায় চড়ে বসবে তুমি। আমি বুম ঘুরিয়ে তোমাকে জানালার কাছে নিয়ে যাব। তুমি জানালার ভেতরে থাকবে। আমি এখান থেকে দড়ি টেনে ধরে রাখবো। আস্তে আস্তে ঢিল দেবো। তুমি মেঝেতে নামবে। কিশোরের বাঁধন কেটে দেবে। তারপর আবার জানালায় টেনে তুলবো তোমাকে। জানালা দিয়ে বেরিয়ে বুমে চড়বে। দড়িটা খুলে ছুঁড়ে দেবে জানালার ভেতরে। কিশোর তখন ওটা কোমরে বাঁধবে। ওকেও একইভাবে বের করে আনবো। তারপর বুম থেকে মাছ তুলবে, নিজেরাই নেমে আসতে পারবে। সন্দেহ জাগলো রবিনের চোখে। আমার পছন্দ হচ্ছে না মুসা। অনেক কিছুই গোলমাল হয়ে যেতে পারে। গোলমাল একটাই হতে পারে, সাহস জোগালো মুসা। ওই লোকগুলোর হাতে পড়তে পারো। তাড়াতাড়ি করো, কিছুই হবে না। এই যে এটা নিয়ে যাও। পকেট নাইফটা বাড়িয়ে দিল সে। তোমরা বেরোতে চাও, এটা আমাকে বোঝাতে হলে 3 বার দড়ি ধরে টানবে। কোমরে দড়ি বাঁধা, সার্কাসের দড়াবাজি করার যেমন থাকে তেমনি ভাবে মাস্তুল বেয়ে উঠতে শুরু করলো রবিন। দেখে যতটা কঠিন মনে হয়েছিল, চড়তে গিয়ে দেখে ততটা নয়। জাল জড়ানো রয়েছে মাস্তুলের গায়ে, মইয়ের কাজ করছে খোপগুলো। মাথায় উঠে গেল সে। মাস্তুলের মাথা থেকে ইংরেজি টি অক্ষরের এক মাথার মতো বেরিয়ে রয়েছে বুমটা। তার মাথায় দড়ি বাঁধা। টেনে যেদিকে খুশি ঘোরানোর জন্যে ওটা ঘোরাতে শুরু করলো মুসা। নিয়ে গেল জানালার কাছে। সহজেই হাত বাড়িয়ে জানালার চৌকাঠ ধরে ফেলতে পারল রবিন। শক্ত করে দড়িটা ধরে রাখলো মুসা, যাতে বুমটা একটুও না নড়ে। চৌকাঠ ধরে উঠে গেল রবিন, ঢুকে গেল ভেতরে।
আস্তে করে রবিনের কোমরে বাঁধা দড়ির আরেক মাথা মাস্তুলের গা থেকে খুলে নিয়ে ছাড়তে থাকলো সে। জানালা গলে রবিনকে নেমে আসতে দেখে হাসল কিশোর। নিচে পা দিয়ে কোমরের দড়ি খুলে ফেলে তার বাঁধনটা কাটতে এগোলো রবিন। জলদি করো, তাগাদা দিল কিশোর। বেটারা এসে পড়বে। ছুরির কয়েক পোঁচে বাঁধন মুক্ত হয়ে গেল কিশোর। প্রায় দৌড়ে এলো দুজনে জানালার কাছে। চেয়ারটা নিয়ে আসা হলো। দড়ি কোমরে বেঁধে ওঠার চেয়ে চেয়ারে উঠে হাত বাড়িয়ে চৌকাঠ ধরে শরীরটা টেনে তোলা সহজ। প্রথমে উঠল রবিন, বেরিয়ে গেল বাইরে। তারপর কিশোর। ওঠার চেয়ে নামাটা সহজ মনে হলো রবিনের। মাস্তুল বেয়ে ডেকে নেমে এলো সে। কিশোর মাঝপথে থাকতেই একটা চিৎকার শোনা গেল। ফিরে তাকিয়ে তিনজনেই দেখতে পেল সেই মুখোশধারী দুজন ছুটে আসছে। একটা মুহূর্ত দেরি করলো না মুসা। কিশোর আর রবিনকে আসতে বলেই ট্রলারের রেলিং টোপকে ঝাঁপ দিয়ে পড়লো পানিতে। প্রাণ পরে সাঁতরে চলল তিনজনে। লোকজন যেদিকে রয়েছে সেদিক দিয়ে উঠবে। নির্জন কোথাও উঠলে আবার ধরা পড়তে হবে ওদের চোরগুলোর হাতে। বেশ কিছু দূরে এসে ফিরে তাকালো মুসা। লোকগুলোকে আর দেখা যাচ্ছে না। বলল, এখানে আমাদের পিছু নিয়ে সাহস করবে না ওরা। অন্তত ওই মুখোশ পড়তে নয়, লোকের চোখে পড়ে যাবে। চলো বাস ধরে চলে যাই। কিশোর বলল, আমার সাইকেল পরে এসে নিয়ে যাওয়া যাবে। সারা শরীর ভেজা, টপ টপ করে পানি পড়ছে। কাজেই বাসের একেবারে পেছনের সিটে, যেখানে আর কোনো যাত্রী নেই, সেখানে বসতে হলো তিনজনকে। যাত্রীদের বিস্মিত দৃষ্টি উপেক্ষা করে আলোচনা করতে লাগলো ওরা। ছোট্ট স্টোর রুমে কে কি দেখতে পেয়েছে কিশোরকে জানালো রবিন আর মুসা, অবশ্যই কণ্ঠস্বর খাদে নামিয়ে, যাতে আর কেউ শুনতে না পায়। রবিন জানালো কিভাবে ডনকে অনুসরণ করে বন্দরে এসেছে, ডন কি করেছে এখানে এসে। ওই ডন ব্যাটারি ক্যাপ্টেন কুল্টারের ভূত সেজেছিল, রবিন বলল। ডুবে মরা নাবিকের ভূত তারই কাণ্ড। সম্ভবত মায়া নেকড়ের ডাকের জন্য সেই দায়ী। কেন করছে এসব জানো? রেকার স্টকে গুপ্তধন খুঁজে পেয়েছে সে। আর মুখোশ পড়া লোকগুলো তার সহযোগী, যোগ করল মুসা। আমার মনে হয় ওদের সঙ্গে দেখা করার জন্যই বন্দরে এসেছে ডন, রবিন বলল। বাজি রেখে বলতে পারি, কাল রাতে ভুতুড়ে জাহাজটায় ওদের কেউ একজন ছিল। আরেকজন খাড়ির পাড় থেকে টর্চের সাহায্যে সংকেত দিচ্ছিল, আর ক্যাপ্টেন কুল্টারের পোশাক পরে আমাদেরকে ভয় দেখিয়ে চাড়িয়েছিল ডন। জাহাজটা এসেছিল গুপ্তধনগুলো তুলে নিয়ে যেতে। হয়তো, বিড়বিড় করলো কিশোর। কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি না, সোনাগুলো সরিয়ে নিতে ওদের দরকার পড়বে কেন ডনের? তাহলে আর কারণ কি? মুসার প্রশ্ন। পিয়ারে ওদের সঙ্গে কথা বলতেই বাড়বে কেন ডন? দেখে শুনে মনে হয় ডনের সঙ্গেই কাজ করছে ওরা, কিশোর বলল। মিসেস বোরিন্সের বাড়িতে আমাকে যেতে দেখে আমাকে ধরার জন্যই পাঠিয়েছিল দুই দোস্তকে। বোরিন্সদের বাড়িতে গিয়েছিল? অবাক হলো রবিন। গিয়েছিল, বাপের মুখে হয়তো শুনেছে আমি ওখানে গিয়েছি, তাড়াহুড়ো করে চলে গেছে দেখার জন্যে সত্যিই আমি গিয়েছি কিনা। অবাক হলো মুসা। কেন সেখানে যাওয়ার কষ্টটা করতে যাবে কেন? শ্রাগ করলো কিশোর। কে জানে, হয়তো সারাক্ষণ আমাদের উপর নজর রাখা দরকার মনে করেছে সে। মিসেস বোরিন্সকে জিজ্ঞেস করেছে ডনের সঙ্গে দেখা হয়েছে কিনা, কথা বলেছেন কিনা। অস্বীকার করলেন, মহিলা এবং তার দেবর দুজনেই। অথচ রান্নাঘরের দরজার নিচে তার মোটরসাইকেলের চাকার দাগ দেখেছে। ওরকম একটা জায়গায় ছিল ও, কিন্তু কেউ দেখতেই পায়নি। এটা হতে পারে না। থেমে গেল কিশোর, দ্বিধান্বিত। সবকিছু খাপে খাপে মিলছে না। চলো হেডকোয়ার্টারে যাই, বলল সে। ওখানে বসেই আলোচনা করে জটগুলো ছাড়ানোর চেষ্টা করব। এখানেই শেষ হচ্ছে পুরনো ভূত এর ৪র্থ পর্ব। পরবর্তী পর্ব শুনতে এবং নতুন নতুন আরো অনেক গল্প শুনতে সাথে থাকুন গল্প বাই ঘাসফড়িং এর। ধন্যবাদ।